পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না। এদিকে 7 দিনের রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি। মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ, বাঁচানো গেল না শিশু আব্দুল্লাহকে। এবং সর্বশেষ জানাবো জামায়াতের বিক্ষোভ সমাবেশ, মগবাজার হাতিরঝিলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের আলটিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। ভারতের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন, আদা, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন। আপনারা গরু রপ্তানি 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ঠিকই গ্রামের বাড়িতে গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলেছে। এক কুরবানির ঈদে এই দেশে 1,20,00,000 গবাদি পশু কুরবানি হয়। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে রিজভী আরো বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। পেঁয়াজ, রসুন, আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানেন। আপনারা মনে করেন আপনারাই শুধু একটি দেশ পৃথিবীতে। আর কি দেশ নেই পৃথিবীতে? যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন ও তেল আমদানি করতে পারবো, সেসব দেশ কি নেই? আপনারা মনে করেছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হয়েছে আপনাদের নিউ মার্কেটে কোনো দোকান চলে না। আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষ ওই কলকাতায় গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করে চিকিৎসা করতে যায় হাসপাতালে। হাসপাতাল আর চলবে না। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে চিকিৎসার জন্য। আপনাদের মতো হিংসা দ্রোহী যারা আমাদেরকে ঘৃণা পোষণ করে, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ রক্তমূল্যে স্বাধীনতা কেনা এই জাতি। এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে। আরো কত মিথ্যা অপপ্রচার চলছে। আমরা বলছি একটি স্বাধীন সর্বজনীন দেশে আপনারা দাবি করলে, আমি আগেও বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এই কথাগুলো আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশে আমরা একসঙ্গে করেছি। রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না। সমাজচিন্তক ও বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে আমাদের সার্বভৌমত্ব থাকবে না। আবুল কাশেম ফজলুল হক বলেন, অন্তর্বর্তী সরকার কিছু পরিকল্পনা করেছে, সেগুলো সাফল্যের সঙ্গে অতিক্রম করলে আমাদের জাতির জন্য ভালো হবে। কিন্তু রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্ব বাদ দিয়ে বেশি দিন চললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। কারণ যে বড় বড় শক্তি আছে তারা রাজনীতি পরিচালনা করতে পারবে না। জনগণের যদি সম্পৃক্ততা থাকে তাহলে সরকারের শক্তি বাড়বে। যেহেতু আগে দুইটা দল নানান রকম অনুচিত কর্মকাণ্ড করে রাজনীতির প্রতি জনসাধারণের বিরূপ মনোভাব তৈরি করেছে। এই সমাজচিন্তক বলেন, আমরা এখন ভীষণ দুর্যোগের মধ্যে পড়ে আছি। এই দুর্যোগ আগে থেকে হয়ে আসছে। শেখ হাসিনার আমলে এটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছেছে। একটানা 15 বছর ক্ষমতায় থেকে আবার একটা নির্বাচনের নামে প্রহসন করে বিজয় হয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। শেখ হাসিনা নির্বাচিত হয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর সীমাহীন অত্যাচার চালিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মর্যাদাহীন প্রতিষ্ঠানে পরিণত করেছে। একবারে শেখ হাসিনার সঙ্গে যাদের পরিচয় আছে তাদের বিচারপতি করেছেন। রাজনৈতিক অনেক বিষয়ে শেখ হাসিনা যা চেয়েছেন বিচারপতি তেমন রায় দিয়েছেন। শেখ হাসিনা শাসনকে হিটলার ও মুসলিনীর শাসনের সঙ্গে তুলনা করে আবুল কাশেম ফজলুল হক বলেন, শেখ হাসিনা শাসনকে সবাই ফ্যাসিবাদী বলেছেন। ফ্যাসিবাদের প্রবক্তা মুসলিনী। ফ্যাসিবাদের মুসলিনীর ধারণা পরে হিটলার গ্রহণ করেছে। মুসলিনীর যে অবস্থা হয়েছে হিটলারেরও একই অবস্থা হয়েছে। মুসলিনী যখন ক্ষমতায় ছিলেন অসাধারণ জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু পৃথিবীব্যাপী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ইতালি জনগণের হাতে করুণভাবে মরতে হয়েছে। পরে জার্মানি, হিটলার একই মতবাদ গ্রহণ করেছেন। সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রচার দিয়ে তারা জনপ্রিয় হয়েছেন। একনায়কতন্ত্রের কারণে মুসলিনী ও হিটলারের বিরুদ্ধে বেশি জনমত তৈরি হয়েছিল। শেখ হাসিনা, হিটলার ও মুসলিনীর তুলনায় সামান্য ব্যাপ্তি অসামান্য কিছু না। তারপরও শেখ হাসিনা নিজের বাবার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে নিজের অবস্থানকে স্থায়ী করার চেষ্টা করেছেন। 7 দিনের রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি।
চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলায় আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে তাকে কোতোয়ালি থানায় আনা হয়। একই মামলায় আরেক আসামি রিপন দাসকে সন্ধ্যায় চট্টগ্রামে আনোয়ারা উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সাইফুল হত্যা মামলায় 2 আসামিকে আজ আদালতে তোলা হয়। এ সময় তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে অর্ধ শতাধিক আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানি শেষে প্রধান আসামি চন্দনকে 7 দিনের এবং আরেক আসামি রিপনকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশের এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ, বাঁচানো গেল না শিশু আব্দুল্লাহকে। রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় ওই শিশুর বাবা মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ এক শিশু আজ সকাল 6টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরে 38% দগ্ধ হয়েছিল। একই ঘটনায় অন্যদের মধ্যে শাহজাহান নামে এক ব্যক্তি 6% দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া শাহজাহানের স্ত্রী স্বপ্না 14%, শিশু ইসমাইল 20% দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গিয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। জামায়াতের বিক্ষোভ সমাবেশ, মগবাজার হাতিরঝিলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের আলটিমেটাম। আগামী 10 দিনের মধ্যে রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকা থেকে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যথায় সচেতন ছাত্র জনতা ঘরে বসে তামাশা দেখবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রাজধানীর মগবাজারের হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত থানা করার দাবিতে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন সংগঠনটি ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউল রহমান সরকার। আতাউল রহমান বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো মগবাজারে সক্রিয় রয়েছে। তারা লাগামহীন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে। কিন্তু পতিত স্বৈরাচারীদের এসব অপতৎপরতা জনগণ কোনোভাবে চলতে দেবে না। তিনি আগামী 10 দিনের মধ্যে হাতিরঝিল এলাকায় সকল সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করলেও আওয়ামী লীগের অপরাজনীতির কারণেই আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল অর্জন করতে পারিনি। তারা 2008 সালে পাতানো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তারা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে দেশকে ফ্যাসিবাদী ও মাফিয়া তান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে। জামায়াতের এই নেতা আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের বিগত প্রায় 16 বছরের শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। জনগণের অধিকার কেড়ে